নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের স্বাগত। আজ হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আলোচনার বিষয় হচ্ছে রসায়নে ভবিষ্যৎ। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছে যোগমায়া দেবী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর শ্রীধারা গুপ্ত। ম্যাডাম, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। প্রথমেই তো বলেছি যে আজকে রসায়নে ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। ভবিষ্যতের কথা বরঞ্চ একটু পরেই আসি। প্রথমে যদি একটু বন্ধুদের সহজ করে বলে দেন যে এই রসায়ন সাবজেক্টটা ঠিক কি? অ্যাকচুয়ালি রসায়ন সাবজেক্টটা যদি আমরা খুব পুঁথিগতভাবে ভাবতে চাই তাহলে আমরা বলতে পারি যে এটাতে আমরা বিভিন্ন রকম বন্ড তৈরি হওয়া, বন্ড ভেঙে যাওয়া, এগুলো নিয়ে ভাঙা গড়ার একটা খেলা, অথবা অবস্থার পরিবর্তন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে সেই ধরনের। এটা হচ্ছে আমি বলছি খুব পুঁথিগতভাবে যদি আমরা বলি, কিন্তু আমি যদি খুব প্র্যাকটিক্যাল কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলতে পারি তাহলে আমার কাছে আমার মনে হয় যে কেমিস্ট্রি ইজ অ্যাকচুয়ালি আওয়ার লাইফ, মানে কেমিস্ট্রি জীবন। তার কারণ আমরা সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া অবধি যা যা করছি কোনোটার মধ্যেই কেমিস্ট্রি নেই এরকম নয় ঘটনাটা। মানে সবকিছুর মধ্যে একটা মিস্ট্রিও রয়েছে, কেমিস্ট্রি রয়েছে। একদম সব মিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রি। কারণ আমরা যে এই রোজ দিন শ্বাস নিচ্ছি, এই যে আমাদের এটিপি জেনারেটেড হয়ে এনার্জি হচ্ছে, সবের পেছনেই তো সেই কেমিক্যাল রিঅ্যাকশন। একদম, এবং আমাদের এই যে সারা শরীরের ব্যালেন্সটা হচ্ছে একদম এই কেমিক্যাল ব্যালেন্সের উপরই। আচ্ছা, এরপর একটু জানি যে এই মানে একেবারে যদি আমরা কেমিস্ট্রি সাবজেক্টটাকে ধরি, প্রথাগতভাবে একদম ছোট থেকে তো সবাই পড়ে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তার মধ্যে তো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে সবাই পড়তে। কিন্তু আমি যদি একটু পরবর্তীকালে আসি 11-12 থেকে, তখন কিভাবে বিষয়টাকে পাচ্ছে? তখন বিষয়টার অনেকটা গভীরে গিয়ে, অনেকটা ডিটেলিংয়ে গিয়ে তারা পড়ে। যেমন যেহেতু কেমিস্ট্রির 3টে আলাদা আলাদা ভাগ আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, এবং পরবর্তীকালে গিয়ে একটা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিরও পার্ট আছে। তো যখন 11-12-এ আমরা ছাত্রছাত্রীরা নতুনভাবে কেমিস্ট্রির সাথে পরিচিত হয়, তখন তারা এই 3টে আলাদা আলাদা দিক থেকে পড়ার চেষ্টা করে, এবং সব কিছুই অনেকটা অ্যালায়েড, একই রকম, কিন্তু যেহেতু 3টে আলাদা ভাগ আছে, যেরকম ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মূলত আমরা সমস্ত মেটালস নিয়ে, নন মেটালস নিয়ে এই ধরনের কাজকর্ম করি, অর্গানিক কেমিস্ট্রিতে আমরা সিনথেসিস নিয়ে, বায়োমলিকিউলস নিয়ে কাজ করি, আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে মোটামুটি আমরা স্টেট অফ দ্য ম্যাটার এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজকর্ম করি। তো আমার মনে হয় 11-12-এ যে কেমিস্ট্রিটা আছে সিলেবাসে, সেটাতে আমরা অনেকটা গভীরে গিয়ে, অনেকটা ইলাবোরেট ওয়েতে রসায়ন সাবজেক্টটাকে জানতে পারি। আচ্ছা, তার সঙ্গে এখন থেকে তো আবার সেমিস্টার চলে আসছে। সেই সেমিস্টারে মানে আরো 4টে সেমিস্টারে 11-12-এ তারা পড়বে, আরো হয়তো তার মধ্যে রিসার্চ অ্যাপটিটিউড বা এই জায়গাগুলো একটু একটু করে আসবে, একটু কিছু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড আসলে সেটা ভালো আমার মনে হয়। একদম, মানে হাতে কলমে যাতে শিক্ষাটা হয়, মানে শুধু পুঁথিগত শিক্ষা পড়ে তাদের কনসেপ্টটা ক্লিয়ার না হয়, হাতে কলমে হচ্ছে। এমনিতেই তো কেমিস্ট্রিতে একটা প্র্যাকটিক্যাল বড় অংশ থাকে, যেখানে ল্যাবরেটরিতে সমস্ত এক্সপেরিমেন্ট করা হয়, কিন্তু একটুখানি মানে অ্যাপ্লিকেশন ওয়াইজ যে ডে টু ডে লাইফে কিভাবে আমাদের কেমিস্ট্রি জড়িয়ে আছে সেই ধরনের একটুখানি মানে, বা যেটা দিয়ে আমার ভবিষ্যতে একটা আর্নিং এর বিষয় হতে পারে, সেই ধরনের স্কিল এনহ্যান্সমেন্টের জায়গাটা তৈরি, সেই ধরনের কিছু কোর্স যদি স্কুল লেভেল থেকে ইন্ট্রোডিউস করা যায় আমার মনে হয় সেটা ভালোই। একদম, এবং তার জন্য ভোকেশনালেও অনেক সময় টাই আপ করে কাজকর্ম হচ্ছে একেবারে। কিন্তু এরপরে যখন মানে সায়েন্স নিয়ে যারা একেবারে পড়াশোনা করলো, তারপরে যখন তারা গ্র্যাজুয়েশনে যাবে, এখন তো আমরা জানি এনইপি 2020 অনুযায়ী 4 বছরের গ্র্যাজুয়েশন, 8টা সেমিস্টার। এবার এই 8টা সেমিস্টারে কেমিস্ট্রিতে মূলত ছাত্রছাত্রীরা কিরম যায়, একটু যদি ধারাটা একটুখানি বলা যায়। হ্যাঁ, এখন যেটা নতুন এনইপি সিলেবাসে হয়েছে সেখানে হচ্ছে এই কেমিস্ট্রির সাথে, যেটা আমি বললাম যে ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, তার সাথে আরো অনেকগুলো দিককে জুড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন বায়োকেমিস্ট্রি একটা খুব বড় পার্ট আমাদের ডে টু ডে লাইফের জন্য, সেই বায়োকেমিস্ট্রির কিছু জিনিস এখানে ইনকর্পোরেট করা হয়েছে, এবং তার সাথে যেটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আপনি বলছেন, সেই ধরনের কিছু কোর্সও এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। আর যেটা সব থেকে ইন্টারেস্টেড, একদম লাস্ট পার্ট অফ দ্য সেমিস্টারে, লাস্টের যে বছরটা, সেই বছরটাতে মূলত একটা গবেষণার ওপর জোর দেওয়া হয়েছে। যেহেতু আমরা জানি যে কোর লাইনে থাকতে গেলে, জেনারেল লাইনে থাকতে গেলে, এই একটা গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, পোস্টডক, একটা রিসার্চের মধ্যে স্টুডেন্টকে যেতেই হয়। তো আমরা এতদিন জানতাম যে সেটা মাস্টার ডিগ্রির পরেই হয়, এবার সেটা গ্র্যাজুয়েশন লেভেলেও ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তাতে মানে ইনফ্রাস্ট্রাকচারাল লেভেলে খুব বড় কিছু বিষয় নিয়ে তারা ভীষণ গবেষণা করতে পারবে সেটা হয়তো নয়, কিন্তু অ্যাটলিস্ট তাদের হাতে খড়ি হওয়া,
বিষয়টা, যে কি করে ল্যাবে কাজ করে, কি কি বিষয়, কি করে লিটারেচার সার্ভে করতে হয়, কি করে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হয়, অ্যাটলিস্ট এই ছোট ছোট ধারণাগুলো যদি তাদের মধ্যে এই কম বয়স থেকেই দিয়ে দেওয়া যায় উইথ অ্যান হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে যারা সত্যিই রসায়ন নিয়ে এগিয়ে যেতে চাইছে জীবনে, তাদের জন্য খুবই সুবিধা হবে। মানে একেবারে যেটা বলতে চাইছেন যে তারা একটা মানে আইডিয়া পাবে, একদম, মানে তারা হয়তো একটা বড় কর্মকাণ্ডের হয়তো কাজ করলে হয়তো 100 জনের সে রান্না যদি নাও পারে, তাকে যদি দুজনের রান্নাটা শেখানো হয়, তার যেমন একটা আইডিয়া হয়, এই আইডিয়াটা তার তৈরি হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মোটিভেশন, মানে মোটিভেট করা তাদের, যে তোমরা রিসার্চ লাইনে যাও, এখানেও যে সত্যি অনেক কিছু ভালো আছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লোকে রসায়নকে একটু ভয় পায়, তো কিন্তু রসায়ন সত্যি খুব ভালো সাবজেক্ট, মানে ভেরি ইন্টারেস্টিং, একটু সুন্দর করে পড়া গেলে নাথিং লাইক দ্যাট, এত ভালো। তো আমার মনে হয় যে এই ধরনের নানা রকম কারিকুলামের মধ্যে যদি তাদেরকে আমরা এক্সপোজ করি, তাতে একজন স্টুডেন্ট খানিকটা হলেও ইন্সপিরেশন পাবে, মোটিভেশন পাবে যে না, আমি কেমিস্ট্রিতেই আমার কেরিয়ার করব। এবং এই কেমিস্ট্রি নিয়ে পড়তে পড়তে তাদের তো আবার অনেক সময় হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি এরিয়াগুলোতে তাদের আবার অনেক সেক পেপার, অনেক তাদের মাইনর পেপার, সেগুলোও তাদের করতে হচ্ছে। একদম, তাতে পড়াশোনাটা ইন্টারেস্টিং হয়, অনেক ইন্টারেস্টিং হচ্ছে। এবং কেমিস্ট্রি এত সুন্দর একটা সাবজেক্ট যে একটা লেভেলের পর সেখান থেকে বিভিন্ন ক্ষেত্রে ডাইভার্সিফাই করা যায়। মানে এইটা কিন্তু আমার মনে হয় যে অন্য অনেক সাবজেক্টের তুলনায় কেমিস্ট্রির স্কোপটা অনেক বেশি, যে আমি শুধুমাত্র কেমিস্ট্রি পড়ে আমি একটা লেভেলের পর অনেকগুলো দিকে ডাইভার্স করতে পারি। তো সেটাও আমার সামনে অনেকগুলো দিগন্ত খুলে যায়। ঠিক। এবং এরপরে যদি মাস্টার্স করে, যাদের ধরুন 75% থাকবে না, তারা তো সরাসরি গবেষণার সুযোগটা পাবে না, যাদের থাকবে তারা পাবে, কিন্তু যাদের থাকবে না তারা তো ধরুন 1 ইয়ার পিজি হলেও তাদের করতে হবে, সেটার হয়তো রূপরেখা এখনো সম্পূর্ণ নয়, কিন্তু করতে হবে এরকমই শোনা যাচ্ছে। সেই জায়গায় মানে কেমিস্ট্রিতে ইউজির পর যখন পিজি করবে, সেটা নিয়ে কি সম্ভাবনা রয়েছে বা কি হতে পারে সেটা অবশ্যই জানবো, কিন্তু তার আগে দর্শক বন্ধুর সঙ্গে রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা ঠিক কি? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। নমস্কার, শুভ সন্ধ্যা স্যার এবং ম্যাডাম, আপনাদের সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমার প্রশ্ন, ধরুন কেউ স্নাতক স্তরে কেমিস্ট্রি নিয়ে ধরুন বিএসসি করার পর কি কি আপনাদের কোন কোন জায়গায় ধরুন ইঞ্জিনিয়ারিং, ধরুন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা এই জাতীয় কিছু পড়তে পারে। আর একটা কথা, ধরুন যারা আমাদের যাদবপুরে জাতীয় ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির সঙ্গে কি কি রিলেটেড আছে কেমিস্ট্রির, রসায়নের, এইগুলো সম্বন্ধে আপনাদের কাছে আমি জানতে চাই। অবশ্যই নিতাইবাবু, আপনি সঙ্গে থাকুন। খুব সুন্দর একটা দিক উনি তুলে ধরলেন। আমি এটা নিয়ে সত্যি খুব বলতে চাই, কারণ হচ্ছে যে কেমিস্ট্রি, উনি যেটা বলছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, আমার নিজের পিএইচডি গবেষণা আমি আইআইসিবি থেকে করেছি। তো যেটা হয় হচ্ছে মাস্টার ডিগ্রির পর যখন আপনি গবেষণার দিকে যাচ্ছেন, সেখানে খুব সহজেই আমি বায়োকেমিস্ট্রি কিংবা মলিকুলার বায়োলজি কিংবা জেনেটিক্স, এতগুলো দিকে, মানে কেমিক্যাল বায়োলজি যেটা, কিংবা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ড্রাগ ডিজাইনিং, এতগুলো দিগন্তর দিকে আমি যেতে পারি। আর আরেকটা যেটা উনি বলছিলেন যে স্নাতকোত্তর স্তরের পর আর কি কি করা যায় আদার দ্যান শুধু মাস্টার ডিগ্রি, বিভিন্ন রকম টেকনিক্যাল কোর্সেস হয়, সেগুলো করা যায়। এবং একই সাথে হচ্ছে মানে বিভিন্ন আইআইটিস আছে যেখানে জ্যাম বলে একটা পরীক্ষা হয়, সেই জ্যাম পরীক্ষাটা দিয়ে, জয়েন্ট অ্যাডমিশন টেস্ট আর কি, এই পরীক্ষাটা দিয়ে কিন্তু আমরা আইআইটিস এবং এনআইটিসে সমস্ত জায়গায় মাস্টার ডিগ্রি উইথ ইন্টিগ্রেটেড পিএইচডি এই ধরনের কোর্সও করতে পারি। এবং নেটেও সেই ফ্যাসিলিটি আছে, এবং অনেক জায়গাতে এরকম ইন্টিগ্রেটেড কোর্সের জন্য আলাদা করে এক্সামও নেওয়া হচ্ছে। একদম, বিভিন্ন ন্যাশনাল লেভেলের যে সমস্ত ইনস্টিটিউট আমাদের দেশে আছে খুবই ভালো ভালো, সেই সব জায়গায় কিন্তু অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা ইজিলি মাস্টার ডিগ্রি উইথ ইন্টিগ্রেটেড পিএইচডিতে ঢুকে যেতে পারি। তাহলে একেবারে একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে আমার পুরো জিনিসটা সিকিউরড হয়ে যায়, এবং সেখানে সময়টাও কম লাগবে। যদি পিজিতে 2 বছর ধরে, পিএইচডিতে মিনিমাম 4 বছর ধরে, ল্যাব বেস 6 বছর, সেটা হয়তো ইন্টিগ্রেটেড হলে 5 বছরে শেষ হয়ে যেতে পারে। এবং আমি ওই যে এমএসসি করার পর একটা নেট দিলাম, তারপরে পেলাম, এই যে একটা গ্যাপ, সেটা তাদের আর হলো না। এটাও একটা, আর এখন থেকে তো বলেই দিচ্ছে যে ইউজি চলাকালীন, মানে 7th 8 বা 6 7th 8 এই সময়টাতেও নেট দিয়ে দেয়া যাবে, একদম, মানে কন্টিনিউইং দেখে। তাহলে তার পাস করলে 2 বছর হাতে সময় থাকে, তাহলে সেটার মধ্যে সে পিএইচডিটা শুরুও করে দিতে পারবে। আর ইনস্টিটিউট তো প্রচুর আছে দেশে বিদেশে, সব জায়গায়, দেশে বিদেশে। এবং বিদেশেও সত্যি কথা বলতে কেমিস্ট্রির প্রসপেক্ট ভীষণই ভালো। কেমিস্ট্রি হোক, বায়োকেমিস্ট্রি হোক, বা এখান থেকে বিভিন্ন রকম লেদার টেকনোলজিতে যাওয়া যায়, ফুড টেকনোলজিতে যাওয়া যায়। তাছাড়া একটা
মেডিসিনাল কেমিস্ট্রি তো একটা ভীষণ বড় একটা ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, মানে কেমিস্ট্রি কোথায় লাগে না। ইভেন আমরা যে সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট করি মেডিকেলের, সেই সমস্ত প্যাথোলজিক্যাল টেস্টেও কিন্তু কেমিস্ট্রের দরকার হয়। একদম। পেইন্ট ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সবেতেই, কসমেটিক ইন্ডাস্ট্রি, টয়লেটারিজ ইন্ডাস্ট্রি, মানে কেমিস্ট্রি এত ভার্সেটাইল একটা সাবজেক্ট এবং তার অ্যাপ্লিকেশন এতগুলো জায়গায়, সেই সমস্ত জায়গায় যেমন রিসার্চের স্কোপ আছে তেমনি জব অপরচুনিটিও কিন্তু আছে। একদম। আমি একটুখানি থিওরিটিক্যালি জানতে চাইবো যে একবারে ইউজি করলো, ইউজি করার পর পিজি করছে, যদি সেই পিজিটা করে, পিজি করলে কি হয়, মানে ইউজিতে যেগুলো করছে সেগুলোর আরেকটু ডিটেইলিং এ তার মানে পড়াশোনাটা হয় না আরেকটু অ্যাপ্লিকেশন বেস? অনেকটা ডিটেইলিং এ হয় এবং আমার যেটা মনে হয় যে কিছু স্পেসিফিক বিষয়ের উপর মাস্টার ডিগ্রিতে জোর দেওয়া হয়। স্পেশালাইজেশন। হ্যাঁ, স্পেশালাইজেশন সেটা অল ইন্ডিয়াতে সব জায়গায় নেই, আমাদের স্টেটে আছে। কিন্তু আমি বলছি যে কিছু কিছু জিনিস যেগুলো ওপর একটুখানি বেশি এমফ্যাসিস দেওয়া হয়। গ্র্যাজুয়েশন হচ্ছে ওভারঅল একটা সম্যক ধারণা তাদের সামনে আমরা দিলাম, কিন্তু মাস্টার ডিগ্রিতে গেলে সেখানে আমরা তাদেরকে অনেক বেশি স্পেসিফিক ওয়েতে কিছু সাবজেক্ট, কিছু টপিকসের দিকে ইন্ট্রোডিউস করি এবং তার সাথে একই সাথে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে যে ওই সেমিনার প্রেজেন্টেশন যেটা আমরা বলি, কিংবা রিভিউ আর্টিকেল লেখা, যেগুলো অ্যাকচুয়ালি ওদের ভবিষ্যতে গবেষণার দিকে আরও অনেক সুবিধা করে দেয়। এখন যেমন গ্র্যাজুয়েশন লেভেলেও কেমিস্ট্রিতে একটি করে পেপার দেওয়া হয় ডিসার্টেশন বলে, যেখানে ওরা একটা কোনো জিনিস নিয়ে নিজেরা রিভিউ আর্টিকেল পড়ে, বিভিন্ন নিয়ে করে একটা রিপোর্ট তৈরি করে, প্লাস একটা প্রেজেন্টেশন তৈরি করে, যেটা দিয়ে ওরা সেমিনারে পরীক্ষায় প্রেজেন্ট করে। মানে তাহলে কি যে আমি যখন নিজের কাজ করছি, এখন যেহেতু আমার নিজের কাজ নেই, মানে স্টুডেন্টদের কথা বলছি, তাহলে আমার যে কাজগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোর ওপর আমি একটা থিওরিটিক্যাল বেসড কাজ করে আমি ওই অ্যাপটিটিউডটা নিজের মধ্যে তৈরি করে ফেলতে পারলাম যে আমাকে ভবিষ্যতে যখন আমি গবেষণা করতে যাব তখন আমি নিজের কাজে ঠিক এইভাবেই এগিয়ে যেতে পারি। এবং সেটার মধ্যে দিয়ে কি হয়, ভয়টাও কাটে যে আমি 50 জনের সামনে গিয়ে আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে আমি আমার বিষয়টাকে তুলে ধরলাম এবং কমিউনিকেট করে আমি বোঝাতে চাইলাম যে আমি কি দেখাতে চাইছি বা কি খুঁজতে চাইছি। মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের তো সত্যি গ্র্যাজুয়েশন লেভেলে এগুলো ছিল না, তো আমার মনে হয় যে এগুলো এখন থেকে ওদের যে করানো হচ্ছে এটা খুবই একটা সুন্দর জিনিস। এরপরে যেটা জানবো যে যদি ইউজি করার পর পিজি যদি নাও করে কেউ, সে যদি আরো অন্য কোন কোন ডিসিপ্লিনারিতে গিয়ে সে পিজি করতে পারে? সে অন্যান্য অনেক রকম, যেমন কেমিস্ট্রি কোর থেকে গিয়ে আমরা ইজিলি বায়োকেমিস্ট্রিতে শিফট করতে পারি, অনেকে ওখান থেকে নিউট্রিশনে শিফট করতে পারে। আমি বিভিন্ন মানে শুধুমাত্র যে পোস্ট গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটিতেই হয় এমন নয়, এরকমও আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা R&D কোনো একটা কোম্পানিতে জয়েন করে, তারপরে সেই কোম্পানিই তাদেরকে মাস্টার ডিগ্রি সেই অ্যালাইড সাবজেক্টে করিয়ে দেয়। যেরকম একটা খুব বড় ইন্ডাস্ট্রি আছে আমাদের মানে কেমিস্ট্রি রিলেটেড, সেটা হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রি, মেডিসিন ইন্ডাস্ট্রি যেটা আমরা বলি, কারণ যে কোনো ধরনের ড্রাগ ডেভেলপমেন্টের মেইন বেসিকটাই তো কেমিস্ট্রি। তো সেই রকম বিভিন্ন কোম্পানিতে তুমি জয়েন করে, স্টুডেন্ট জয়েন করে গেল, তাদের কোম্পানি সেই অ্যালাইড সাবজেক্টে একটা মাস্টার্স ডিগ্রি করিয়ে আনলো। এছাড়াও হচ্ছে আমরা পলিমার কেমিস্ট্রি, যেটা একটু টেক ওরিয়েন্টেড, সে ধরনের কিছু, মানে সেটা হার্ডকোর কেমিস্ট্রি হলো না, একটুখানি টেক ওরিয়েন্টেড একটা কোর্স হলো। এছাড়া জেনেটিক্স বা মলিকুলার বায়োলজি, এইসব বিভিন্ন সাবজেক্টের দিকেও আমি ইজিলি ডাইভার্সিফাই করতে পারি। এবং এখন তো সেন্ট্রালেরও বহু ইনস্টিটিউট, তারাও মানে স্টেটেতে কাজ করাচ্ছে, মলিকুলার বা জেনেটিক্স এগুলো নিয়ে কাজ করাচ্ছে, সেক্ষেত্রে তাদের মানে সেই কাজের সুবিধাটাও রয়েছে। একদম, আসলে মানে বায়োফিল্ডটা তো একটা ভীষণ এমার্জিং এবং সবসময় ইভলভিং, তো যার জন্য এখানে নতুন নতুন প্রচুর জিনিস সৃষ্টি হচ্ছে বলে এখানে কিন্তু ওই গবেষণার জায়গাটা খুব বড়। সেজন্য কোনো স্টুডেন্ট যদি মনে করে হ্যাঁ কেমিস্ট্রি মানে প্রকৃত রসায়নে থেকেও অনেক রকম PhD করা যায়, কিন্তু যেহেতু এত রকম সুযোগ হয়েছে, আমার মনে হয় ছাত্রছাত্রীদের এই 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 ধরনের লাইনে যাওয়ার একটা অ্যাপটিটিউড থাকে, মানে তারা চায়, মানে সবাই তো দিনের শেষে একটা জবের দিকে তাকিয়ে থাকি আমরা, তো সেটার জন্য আমার মনে হয় যে জব অপরচুনিটিটা কেমিস্ট্রি নিয়ে পড়ে ভবিষ্যতে এতগুলো দিকে ডাইভার্সিফাই করতে পারলে অনেকটাই বেটার হবে। এবং সরকারির সঙ্গে সঙ্গে এই যে ক্ষেত্রগুলো বললেন, সেখানে তো আমরা বেসরকারি ক্ষেত্র
প্রত্যেকটা জায়গাতেই কেমিস্টের বা একজন কেমিস্ট্রির মানে স্পেশালাইজেশন যার রয়েছে তার ডিমান্ড রয়েছে, ভীষণভাবেই রয়েছে। এবং এখন তো আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 12টা প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও কাজের সুযোগ রয়েছে, ফলে কাজের সুযোগ যথেষ্ট রয়েছে দেশে বিদেশে দুটোতে। হ্যাঁ, মানে আগে আমরা জানতাম যে বিএসসি করবো, এমএসসি করবো, পিএইচডি করবো, আমার স্কুলে পড়ানো, আমার কলেজে পড়ানো, এটাই আমার চাকরি। কিন্তু এখন এতগুলো দিক খুলে গেছে, এত রকমের চাকরির সুবিধা হয়েছে, সেগুলোও কিন্তু একটা খুব মানে উল্লেখযোগ্য পয়েন্ট একদম। এবং এরপরে যারা একেবারে বিএসসি করবে বা এমএসসি করবে, করার পর তারা যদি ইন্টিগ্রেটেড বিএড করে নেয়, টিচার্স ট্রেনিং, তাহলে তাদের স্কুলেও একটা জবের সম্ভাবনা রয়েছে, কারণ স্কুল সিস্টেমটা তো একটা বড়, এবং সেখানে সেই ছোট থেকে ক্লাস 6-7 থেকেই কেমিস্ট্রি রয়েছে, তাদের এটা একটা জায়গা। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে জানবো, এই যে গবেষণা করবে একজন ছাত্র বা ছাত্রী, তার শুরুটা কিভাবে হবে? নেট সেট দিয়ে প্রিপারেশন নিয়ে, সেটা নিয়ে তারপরে কিভাবে সে এগোবে? কতদিন মোটামুটি লাগে, যেহেতু ল্যাব বেস? এটা মোটামুটি ল্যাব বেস সাবজেক্ট, তো মানে 4 থেকে 5 বছর লাগবেই। থিওরিটিক্যাল কাজ হলে হয়তো একটু কম সময় লাগে, কি যেহেতু ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টস যেটা হয়, করতে গিয়ে কি অনেক এক্সপেরিমেন্ট বারবার ফেল করে, মানে টাইমটা ওখানেই যায়। একটা নতুন জিনিসকে আমি স্ট্যান্ডার্ডাইজ করব, তার জন্য আমার অনেকটা সময় লাগে, সুতরাং 4 to 5 ইয়ার্স আমরা ধরেই রাখতে পারি। কিন্তু এই গবেষণার সময়টা না বড্ড সুন্দর, মানে এত রকম কিছু জিনিস জানা যায়, এত ধরনের টেকনিক, আর মেইন একটা পর্ব হচ্ছে অনেক ধরনের জার্নাল পড়তে হয় দেশে বিদেশে। আমি যে সাবজেক্টে কাজ করছি সেই সাবজেক্টে কোথায় কি হচ্ছে, এখন তো সত্যি আমাদের দুনিয়া হাতের মুঠোয়, মুঠো ফোনের জন্য, যার জন্য অনেক সুবিধা হয়ে গেছে। বিভিন্ন রকমের কোথায় কি কাজ হচ্ছে আমরা জানতে পারি, সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা কোনো কিছু ডিজাইন করা। তো মানে শুনে মনে হয় যে খুব কষ্টকর, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা খুব আনন্দের, মানে নিজের প্রতি নিজের একটা চ্যালেঞ্জের মতো, তো খুব ভালো লাগে। এবং তারপরে নিজের ভাবনা চিন্তাগুলো যখন হয়তো দেখা গেল এত পেপার ঘাঁটতে ঘাঁটতে তার কাছাকাছি কোনো কাজ হয়েছে, সেখান থেকে নিজের ভাবনাটার ডাইভারশনটাও অনেকটা করা যেতে পারে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে জানবো যে এই যে আমরা পিএইচডি করলাম, এরপরে পিএইচডি করার পর পোস্টডক কিভাবে করা যায়, বা বিদেশে কাজের সুযোগটা কিভাবে? পিএইচডিটা যেমন আমাদের দেশেও খুব ভালো ভালো ন্যাশনাল ল্যাবরেটরিজ আছে, এখন অনেক ইউনিভার্সিটিতেও ভীষণ ভালো ভালো কাজ হয়। এছাড়া বিদেশেও খুব ভালো পিএইচডি করা যায়। শুধু আমি যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে যেতে চাই, তাহলে একটা আমাকে জিআরই পরীক্ষা দিয়ে যেতে হয়। আদারওয়াইজ বিভিন্ন ইউনিভার্সিটি ফেলোশিপ দেয়, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, তারপরে ইউকে, সব জায়গাতে। আর পোস্টডকেও তাই, মানে আমি পিএইচডিটা দেশেও করতে পারি, বিদেশেও করতে পারি। দেশে পিএইচডি করে তারপরে আমি বিদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, সেখানে আমি অনেক ধরনের ফেলোশিপ এখন দেওয়া হয়। সত্যি কথা বলতে প্রচুর রকমের, একটুখানি আমরা গুগল সার্চ করলেই সেটা জানতে পারবো। তো সেই ধরনের ফেলোশিপ নিয়ে আমি বিদেশে কাজ করতে পারি, কারণ মানে বিদেশের কাজের ইনফ্রাস্ট্রাকচার বলো বা কাজের কোয়ালিটি বলুন, সব কিছুই খুব অন্য রকম। তো আমার মনে হয় যে স্টুডেন্ট রসায়ন নিয়ে এতটা এগোচ্ছে, তার অন্তত জীবনে একবার সেই এক্সপোজারটা নেওয়া উচিত। আর এখন বিদেশে যাওয়াটাও সত্যি অনেক সোজা হয়ে গেছে, কমিউনিকেশনও অনেক সোজা হয়ে গেছে। তো একটুখানি নিজে খেটে অধ্যাপসায় দিয়ে যদি কাজটা করা যায়, তাহলে আমার মনে হয় সেটা পিএইচডি লেভেল কিংবা পোস্টডক লেভেল, কিংবা ভবিষ্যতে যদি আমি ভাবি আমি কোথাও ওখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ উইথ রিসার্চ এরকম কেরিয়ার নিয়ে আমি বাইরে থেকেও যাব, সেটাও হয়। আবার আমি ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে এখানে এসে আমি কোনো ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউটে অ্যাজ সায়েন্টিস্ট জয়েন করলাম। আবার এরকম অনেক সময় হয় যারা ভাবে যে হার্ডকোর পড়ানোর মধ্যে থাকবো না, তারা অনেক সময় ল্যাব ইনচার্জ বা ল্যাব ম্যানেজার হিসেবেও তারা একদম কাজ করতে পারে। সেটা কোনো আর&ডি ল্যাবও হতে পারে, কোনো ইনস্টিটিউটের ল্যাবও হতে পারে, কোনো ইউনিভার্সিটির ল্যাবও হতে পারে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে জানবো যে এই যে কাজের সুযোগ, এখানে তো একটা স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। সেন্ট্রালও যেরকম স্কলারশিপ দেয়, রাজ্যও সেরকম স্কলারশিপ দিচ্ছে স্টুডেন্টদের, ফলে সেই দিক থেকেও ফাইন্যান্সিয়ালিও তো স্টুডেন্টরা সেই জায়গাটা পেতে পারে। একদমই, যদি কারোর সত্যি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, এখন বিভিন্ন রকম ফেলোশিপ স্টেট লেভেলে, সেন্ট্রাল লেভেলে এবং বিদেশ থেকে দেওয়া হয়। সেইগুলোর জন্য অ্যাপ্লাই করে, সেগুলোর জন্য অনেক সময় পরীক্ষা দিয়ে সেগুলোকে অ্যাভেল করতে হয়। তো নানা রকম নানা দিক থেকে এখন সত্যি সুযোগ কিন্তু অনেক বেশি। আচ্ছা, এর সঙ্গে জানছি যে এই যে যারা পড়াশোনা করছে, যারা পশ্চিমবঙ্গের নিরিখেই বলছি, অনেকেরই তো বাংলা মাধ্যমে পড়াশোনা করা উচ্চ মাধ্যমিক অবধি, পরবর্তীকালে যখন পড়তে আসছে তারা অনার্স বা পিজি, তখন তো একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম কি হয়, সেটা কি আস্তে আস্তে কোপ আপ করে নেওয়া যায়? আস্তে আস্তে কোপ আপ করে নেওয়া যায়, কারণ আমার মনে হয় যে আমি নিজে ছোট থেকে ক্লাস 10 অবধি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি। তারপরে 11-12 থেকে আমি যখন ইংরেজি মাধ্যমে পড়েছি, খুব কিছু অসুবিধা হয়নি। হ্যাঁ, হয়তো শুরুতে একটু ফ্লুয়েন্সিতে অসুবিধা হয়, লিখতে অসুবিধা হয়,
কিন্তু এভরিথিং ইজ লাইক প্র্যাকটিস। তো অধ্যাবসায় জিনিসটা যদি থাকে, আমার মনে হয় যে ভাষাটা খুব একটা বেরিয়ার নয়, ওটা একটু নিজেকে ওভারকাম করে নিতে হয়। আর আরেকটা কথা, যেহেতু এটা মানে আশা করছি এই প্রোগ্রামটা স্টুডেন্টরাই বেশি দেখে, সেজন্য আমি শুধু একটা জিনিসই বারবার করে বলতে চাই, যেটা আমি আমার নিজের স্টুডেন্টদেরও বলি, যে রসায়ন খুব একটা ভয়ের সাবজেক্ট নয়, কিন্তু রসায়ন খুব লিখে লিখে পড়তে হয়। রসায়ন কিন্তু আমি শুধু একটা বই খুলে রিডিং পড়ে গেলাম সেটা নয়। তো আমি এজন্য স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা যখনই রসায়ন সাবজেক্টটাকে পড়বে, তোমরা একটু বারবার করে সেটা লিখে লিখে অধ্যাবসায় করে অভ্যেস করে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে সেটা তোমরা কখনো ভুলবে না। একদম না, এটা আমার জানার ছিল যে এই যে রসায়ন বললেই চোখটা বন্ধ করলেই মনে হয় অনেক ফর্মুলাস, অনেক কিছু, সব কিছু মাথার মধ্যে আমার ঘুরছে। এইগুলোর মনে রাখা বা সিস্টেমেটিক্যালি এগুলোকে নিজের আয়ত্তে আনা, এর প্রসিডিওর কিছু আছে? এর প্রসিডিওর একটাই, যে আমাকে এর পেছনে অনেক সময় ব্যয় করতে হবে। আমি যদি বারবার করে লিখে লিখে পড়ে পড়ে জিনিসটা অভ্যাস করি, এবং আমি যদি এর মানে প্রত্যেকটা জিনিসের পেছনেই তো একটা গ্রামাটিক্যাল থাকে, মানে গ্রামাটিক্যাল আমি কেমিস্ট্রির ভাষায় যদি বলি, যে প্রত্যেকটার পেছনেই একটা কোনো ইলেকট্রন মুভমেন্ট থাকবে। তো আমি যদি সেই জিনিসটা বুঝতে পারি একবার, তাহলে কিন্তু আমি একটা জিনিস জানলেই বাকি সবগুলো জিনিস জানতে পারবো। মানে বেসিক্যালি হচ্ছে আমাকে জিনিসটাকে আয়ত্তে নিতে হবে। আমি যদি ভাবি যে আমি শুধু বই পড়ে মুখস্থ করে কেমিস্ট্রি শিখবো, তাহলে কিন্তু সেটা হবে না। আচ্ছা, কিন্তু এই কেমিস্ট্রির তো আবার থিওরিও থাকছে, প্র্যাকটিক্যালও থাকছে। তাহলে এই মানে পুরো যে ইউজি কোর্সটাই মূলত আপাতত জোর দিচ্ছি, সেখানে মোটামুটি প্র্যাকটিক্যাল থিওরি কিভাবে ব্যালেন্স করা হয়? এখানে থিওরি পার্টের পেপারসগুলো অনেক ন্যাচারালি বেশি নম্বরের, প্র্যাকটিক্যালটা কম নম্বরের, কিন্তু প্র্যাকটিক্যালটা থেকেও অনেকটাই ওদের বিভিন্ন যে জিনিসগুলো ওরা পড়ছে থিওরিতে, সেগুলোর অ্যাপ্লিকেশন ওরা প্র্যাকটিক্যালে করতে পারে। এবং তাতে আমার যেটা মনে হয় যে এত সুন্দর করে এক্সপেরিমেন্টগুলো সিলেবাসে সেট করা আছে, যে ওদের একটা প্রিসিশনের খুব ভালো ধারণা হয়, কিভাবে রিয়াকশন সেট আপ করবে তার ধারণা, কিভাবে একটা সিনথেসিস করবে সেটার ধারণা হয়, এবং নানা রকম ক্যালকুলেশন করা, যে আমার কোনটার জন্য কতটা কি সলিউশন বানাতে লাগবে, এগুলো করতে গিয়ে আমার মানে নিজস্ব স্কিল ডেভেলপমেন্টটা কিন্তু খুব ভালো করে হয়। মানে ওই হ্যান্ড অন এক্সপেরিয়েন্স যেটাকে আমরা বলি, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল থেকে সত্যি ভীষণ ভালো হয়। আচ্ছা, এক্ষেত্রে পড়ার ক্ষেত্রে যে মানে শুধু এক্সাম ওরিয়েন্টেড নয়, মানে সাবজেক্টটাকে ভালোবাসতে গেলে, মানে একটা মানে কেমিস্ট্রি যদি কেউ সাবজেক্টটাকে ভালোবেসে সে কি অ্যাপটিটিউড থাকা দরকার তার মধ্যে? প্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে পারসিভিয়ারেন্স, অধ্যাবসায় ভীষণ। কারণ হচ্ছে কেমিস্ট্রি খুব মানে পড়া হিসেবে খুব সোজা নয়, একটুখানি তার পেছনে এফার্ট দিতে হবে। আর আমাকে খুব চোখ কান খোলা রেখে মাথা দিয়ে জিনিসটা করতে হবে। মানে আমি খুব সুপারফিশিয়ালি পড়ে চলে গেলাম তাহলে হবে না, জিনিসটার গভীরে গিয়ে জিনিসটাকে আয়ত্ত করে বুঝে, মানে দিনের শেষে আমার মনে হয় সেটা শুধু রসায়ন বলে না, সব সাবজেক্টেরই একটি কথা, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো রসায়নের ক্ষেত্রেও তাই, তুমি যত বেশি এফার্ট দেবে সে তোমাকে তত বেশি ভরে দেবে। আচ্ছা, এখানে জিজ্ঞেস করি যে এই থিওরি যেগুলো পড়তে হয়, এই থিওরিগুলো অ্যানালিসিস করতে গেলে বা সেগুলোকে নিয়ে আরও এগিয়ে যেতে গেলে প্র্যাকটিক্যালের যে তার রিলেটেড বিষয়গুলো, সেগুলো কি তখন মানে তার এক্সপ্লেনেশন, অ্যানালিসিস এগুলোতে হেল্প করে? হেল্প তো ডেফিনেটলি করে, এবং কেমিস্ট্রি পড়তে গেলে একটা বেশ বড় পার্ট তাতে পড়তে হয়, সেটা হচ্ছে অঙ্ক। তো যার জন্য ওই অঙ্কের কিছু, ওই যেটা আমি বললাম হিসেব, ডেরিভেশন টেশন, এইগুলো করলে অনেক রকমের হেল্প সত্যি হয় আর কি। আচ্ছা, এই কেমিস্ট্রির সঙ্গে যারা 11-12-এ নিউট্রিশন সাবজেক্টটা রাখে, তারা তো নিউট্রিশন নিয়েও পরবর্তীকালে এগিয়ে যেতে পারে। তারা নিউট্রিশন নিয়ে এগিয়ে যেতে পারবে, এবং নিউট্রিশন খুব ভালো সাবজেক্ট, তারা ভবিষ্যতে ডায়েটিশিয়ানের চাকরি করতে পারবে। এবং নিউট্রিশন তো আরও খুব ভালো একটা সাবজেক্ট, যেটা এখন খুবই উঠে এসছে। তো সেই জন্য কেমিস্ট্রি থেকে 11-12 লেভেলের পর থেকে নিউট্রিশন অনার্সও করা যায়। আচ্ছা, এর সঙ্গে যারা স্কুল টিচিংয়ে আসবে তাদের যেমন বিএড এর কথা বললাম, এই স্কুল টিচিংয়ের সঙ্গে সঙ্গে যারা হয়তো মানে একেবারে স্কিল এনহ্যান্সমেন্টের কাজ করতে চাইছে, মানে ইন্ডাস্ট্রি করতে, তাদের জন্য এই যে এখন নতুন বলেছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নশিপ, এই ইন্টার্নশিপটা কতটা গুরুত্বপূর্ণ? এই ইন্টার্নশিপটা যদি সত্যি ভালোভাবে করতে পারে কোথাও, তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি যদি একটা কোনো প্যাথোলজিক্যাল ল্যাবে কিছুদিন কাজ করি, তাহলে সেটা সেই এক্সপিরিয়েন্সটা যে আমি গেইন করলাম সেটা আমি করতে পারি। কিংবা আমি আরেকটা যদি কোনো পেইন্ট ইন্ডাস্ট্রিতে কিছুদিন কাজ করি, যে কিভাবে তাদের ফর্মুলেশন হয়, কিভাবে জিনিসপত্র বানানো হয়,
কিংবা ওই সবগুলো একেবারেই বাদ দিয়ে আমি কোনো একটা পিএইচডি রিসার্চ ল্যাবেই কারোর সাথে যদি কাজ করি, তাহলে আমি কিছু এক্সপেরিমেন্ট করা শিখলাম। মানে আমার মনে হয় ইন্টার্নশিপটা যদি সত্যি ভালো কোনো জায়গা থেকে করা যায়, এই ছোট লেভেলেই যে ওরা শিখতে পারছে, তাহলে সেটা কিন্তু ওদের জন্য খুবই ভালো। যে এইরকম আমার একটা এক্সপিরিয়েন্স, একটা সেট আপ পুরো আমি পেয়ে গেলাম, সেখানে গিয়ে আমি কিছুদিন 1 মাস 2 মাস 3 মাস আমি এই যে কাজটা যদি করতে পারি, সেটা আমার মনে হয় খুবই ভালো। তাহলে যদি একেবারে আমাদের আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলেই এসেছি, একটু জানবো যে ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে কেমিস্ট্রি নিয়ে বা রসায়নে যাদের ভবিষ্যৎ হতে চলেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে রসায়ন সত্যিই ভীষণ সুন্দর একটি বিষয়, এবং আমি এতক্ষণ ধরে যেরকম বললাম যে রসায়ন থেকে অনেক রকমের স্কোপ আছে, পড়াশোনা করতে চাইলে, গবেষণা করতে চাইলে, কি চাকরি করতে চাইলে। তো আমরা সবসময় শুধু ভাবি যে হয়তো কিছু কিছু আমাদের স্টিরিওটাইপ একটা মেন্টাল সেট আপ আছে যে এই লাইনে গেলেই চাকরি পাওয়া যায়, এই লাইনে গেলে চাকরি পাওয়া যায়, অন্যগুলোতে যায় না। সেটা কিন্তু নয়, কোনো সাবজেক্টই ছোট নয়, কিন্তু রসায়ন খুব সুন্দর একটা সাবজেক্ট। তোমরা ভালোবেসে পড়বে, অভ্যেস করে পড়বে, এবং রসায়ন নিয়ে তোমরা যদি ভবিষ্যতে এগিয়ে যেতে চাও, অনেক স্কোপ তোমাদের সামনে, একটা বিশাল সমুদ্র, সেখান থেকে গিয়ে গিয়ে তোমাদের শুধু বেছে বেছে নুড়িটা কুড়িয়ে নিতে হবে। তো তোমরা কেউ রসায়নকে ভয় পাবে না, সুন্দর করে ভালোবেসে ভালো করে পড়বে, দেখবে একদিন খুব সুন্দর একটা তোমাদের কেরিয়ার তৈরি হবে। একদম তাই, অনেক অনেক ধন্যবাদ। আজকে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আমাদের সঙ্গে শ্রীধরা ম্যাম ছিল, এবং অবশ্যই এই নুড়ি কুড়োনোর কথা বললেন, এবং নুড়ি কুড়োতে কুড়োতেই আস্তে আস্তে কিন্তু সেখান থেকে মণিমুক্ত সঞ্চয় হবে। জীবনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, স্টুডেন্টদের রসায়নের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এরকম আরও বিষয় নিয়ে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আবারও ফিরবো। সকলে খুব ভালো থাকুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আর অবশ্যই সকলকেই সঙ্গে রাখতে হবে কলকাতা দূরদর্শন। নমস্কার। নমস্কার।